আজকে আমরা একটু গভীরে গিয়ে দেখতে চাইছি হাজার হাজার বছর আগের ভারতকে। আমাদের হাতে আছে দ্য ভেদিক এজ বইটা। আরও আছে প্রত্নতত্ত্বের নানা আবিষ্কার, কিছু প্রাচীন সাহিত্য। এগুলো মিলিয়েই তো ইতিহাসবিদরা ছবিটা আঁকেন, তাই না? একদম। আর আমাদের আজকের এই আলোচনার লক্ষ্য শুধু তথ্য দেওয়া নয়, বরং আমরা বোঝার চেষ্টা করব এই সূত্রগুলো, মানে কতটা ভরসা করা যায় এগুলোর ওপর, এদের সীমাবদ্ধতাই বা কি। ঠিক। আর দেখব কিভাবে সিন্ধু সভ্যতা থেকে বৈদিক যুগে সমাজটা পাল্টে গেল, মানুষের জীবনযাত্রা, তাদের বিশ্বাস, সেগুলোর একটা আভাস পাওয়ার চেষ্টা করব। এটা অনেকটা গোয়েন্দা কাহিনীর মতো ব্যাপার, যেখানে সূত্র মেলানোই আসল কাজ। ঠিক বলেছেন, গোয়েন্দা কাহিনীই বটে। কারণ প্রাচীন ভারতের ইতিহাস বলতে আমরা যেমন বই বুঝি সেরকম তো প্রায় কিছুই নেই। হ্যাঁ, সেটাই তো মুশকিল। তাই সিন্ধু সভ্যতার মতো এত বড় একটা ব্যাপার হঠাৎ করে জানা গেল প্রত্নতত্ত্বের খোঁড়াখুঁড়িতে। আবার বেদ বা পুরাণের মতো সাহিত্য থেকেও তথ্য নিতে হয়, যেগুলো আসলে ধর্মগ্রন্থ। এখানেই তো তাহলে চ্যালেঞ্জটা। মানে প্রত্নতত্ত্ব হয়তো জিনিসপত্র দিল, কিন্তু সেগুলো কি কাজে লাগতো বা তার মানে কি, সেটা সবসময় বোঝা যায় না। একদম। যেমন ধরুন সিন্ধু সভ্যতার কথাই, সময়টা মোটামুটি 2500 খ্রিস্টপূর্বাব্দ। তাদের লিপিটা দেখুন, এত উন্নত একটা সভ্যতা, অথচ তাদের লেখা আমরা আজও পড়তে পারলাম না। সত্যি ভাবা যায় না। আবার বিদেশি পর্যটকদের কথা যদি ধরেন, যেমন মেঘাস্থিনিস বা হিউয়েন সাং, তাদের লেখা অবশ্যই খুব মূল্যবান, কিন্তু তাতে তাদের নিজেদের ধারণা, নিজেদের সংস্কৃতির একটা ছাপ তো থাকেই। হয়তো সবটা তারা দেখেনিও নি বা বোঝেননি। আচ্ছা, সিন্ধু সভ্যতার কথায় যদি একটু বিস্তারিত আসি, ওদের নগর পরিকল্পনাটা আজও অবাক করে দেয়। বিশেষ করে ওই পয়ঃপ্রণালী ব্যবস্থাটা। হ্যাঁ, ওটা তো অসাধারণ। মানে সেই সময়ের মেসোপটামিয়া বা মিশরের চেয়েও কিন্তু অনেক এগিয়ে ছিল ওদের ড্রেনেজ সিস্টেম। তাই নাকি? হ্যাঁ, এটা কি প্রমাণ করে যে ওরা শুধু বড় বড় বাড়ি বানানো নয়, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়েও ভাবত। আর ওদের বাটখারাগুলো দেখেছেন, আশ্চর্যরকম নিখুঁত। হ্যাঁ, শুনেছি। এটা একটা শক্তিশালী কেন্দ্রীয় শাসন বা খুব ভালো বাণিজ্য ব্যবস্থার দিকে ইঙ্গিত করে। আবার ধরুন কিছু মূর্তি পাওয়া গেছে, মাতৃকা দেবী বা আদি শিবের মতো দেখতে। হয়তো পরবর্তী যুগের যে ধর্মবিশ্বাস, তার শিকড়টা এখানেই কোথাও লুকিয়ে আছে। খুব ইন্টারেস্টিং। সিন্ধু সভ্যতার পর তো ধীরে ধীরে বৈদিক যুগের ছবিটা আসে, মূলত ঋগ্বেদ থেকে, তাই না? হ্যাঁ, মূলত ঋগ্বেদের স্তোত্রগুলো থেকে। ওখানে আমরা সপ্তসিন্ধু অঞ্চলের কথা পাই, বিভিন্ন নদীর নাম পাই, ভরত বা পুরুর মতো গোষ্ঠীর উল্লেখ পাই। আচ্ছা, এই ভরত গোষ্ঠী, এনাদের নাম থেকেই কি ভারতবর্ষ নামটা এসেছে? এরকম একটা কথা তো শোনা যায়। হ্যাঁ, এটাই সাধারণভাবে মনে করা হয় যে ভরত গোষ্ঠীর নাম থেকেই এই নামের চল হয়েছে। ঋগ্বেদ থেকে আমরা জানতে পারি তাদের জীবনযাত্রা কেমন ছিল, মানে মূলত পশুপালন নির্ভর। গরু খুব গুরুত্বপূর্ণ ছিল বোধহয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরুই ছিল প্রধান সম্পদ। আর দেবতারা, প্রকৃতির বিভিন্ন শক্তিকেই তারা দেবতা মনে করতেন। ইন্দ্র, অগ্নি, বরুণ, এদের পূজা করা হতো। আর 10 রাজার যুদ্ধ, ওটার কথাও তো ঋগ্বেদে আছে। আছে 10 জন রাজার যুদ্ধের উল্লেখ পাওয়া যায়। এটা তখনকার দিনের গোষ্ঠীগুলোর মধ্যে যে লড়াই চলত সেটার একটা ছবি দেয়। আর বর্ণপ্রথার ব্যাপারটা, সেটারও একটা প্রাথমিক রূপ কিন্তু দেখা যায়। কিন্তু সেটা কি খুব কঠোর ছিল তখন? সম্ভবত না। মানে পরে যেরকম দাঁড়িয়েছিল সেরকম কঠোর হয়তো তখনও হয়নি। ঋগ্বেদে অয়স বলে একটা ধাতুর কথা আছে শুনেছি। ওটা ঠিক কী ধাতু সেটা নিয়ে নাকি বেশ বিতর্ক আছে। ঠিক ধরেছেন। অয়স বলতে ঠিক কি বোঝানো হচ্ছে, তামা, ব্রোঞ্জ নাকি লোহা, এটা নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা মত। লোহার ব্যবহার বোধহয় পরের দিকে, মানে পরবর্তী বৈদিক যুগে বেশি করে শুরু হয়। আচ্ছা। আর এই পরবর্তী বৈদিক যুগেই আমরা সমাজ আর ভূগোলের আরও কিছু পরিবর্তন দেখতে পাই। এই সময়ের কথা জানা যায় ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ আর সূত্র সাহিত্য থেকে। কি রকম পরিবর্তন সেগুলো? ধরুন, বসতিগুলো গঙ্গা উপত্যকার পূর্ব দিকে সরে আসছে, মানে কুরু পাঞ্চাল অঞ্চল থেকে কোশল, মগধ, এই দিকগুলোতে। সমাজটা আরও জটিল হচ্ছে, বর্ণাশ্রম প্রথাটা আরও জাঁকিয়ে বসছে, বিশেষ করে শূদ্রদের অবস্থা বেশ খারাপের দিকে যাচ্ছে। ও। যজ্ঞকেন্দ্রিক ধর্ম তো চলছেই, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার পাশাপাশি উপনিষদে আমরা একেবারে অন্যরকম জিনিস পাই। ব্রহ্ম, আত্মা, কর্মফল, পুনর্জন্ম, এইসব খুব গভীর দার্শনিক চিন্তাভাবনা উঠে আসছে। আর সূত্র সাহিত্য, ওগুলো কখন লেখা হচ্ছে? হ্যাঁ, এই সময়েই
মানে বিভিন্ন সামাজিক নিয়মকানুন, ধর্মীয় আচার-অনুষ্ঠান, যেমন ধরুন শ্রাদ্ধের নিয়ম বা বাড়ি তৈরির নিয়ম, এগুলো খুব সংক্ষিপ্ত আকারে সূত্র বা ফর্মুলার মতো করে লেখা শুরু হয়। এগুলোকেই বলে সূত্র সাহিত্য। তার মানে একদিকে যেমন যাগযজ্ঞ বাড়ছে, অন্যদিকে তেমনি গভীর আধ্যাত্মিক প্রশ্নও উঠছে। দুটো কি একসাথেই চলছিল? কিছুটা সেরকমই। অনেকে এটাও ভাবেন যে সিন্ধু সভ্যতার সময় যে মূর্তিপূজার চল ছিল, যেটা হয়তো দ্রাবিড় সংস্কৃতির প্রভাব, আর বৈদিক যুগের যে হোম বা যজ্ঞের ধারা, যেটা হয়তো আর্য সংস্কৃতির প্রভাব, এই দুটো ধারা মিলেই হয়তো পরের দিকে হিন্দু ধর্মের একটা মিশ্র রূপ তৈরি হয়েছে। কে জানে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, প্রত্নতত্ত্ব, নানা ধরনের সাহিত্য, বিদেশি লেখকদের কথা, এই সব কিছুকে খুব সাবধানে মেলাতে হয়। তবেই প্রাচীন ভারতের একটা ছবি পাওয়া যায়, যদিও সেটা সবসময় সম্পূর্ণ নয়, আর অনেক বিতর্কও আছে। একদম। অনেক কিছুই এখনও রহস্য, অনেক প্রশ্নের উত্তর মেলেনি। আর এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা বরং রেখে যাই। বলুন। এই যে হাজার হাজার বছর আগের সেই সময়ের মানুষের দার্শনিক জিজ্ঞাসা, ধরুন উপনিষদের ব্রহ্ম বা আত্মার ধারণা, কিংবা তাদের সামাজিক কাঠামোর প্রশ্ন, যেমন বর্ণের উৎস, এগুলোর প্রতিধ্বনি কি আজও আমাদের সমাজে, আমাদের চিন্তাভাবনায় কোনো না কোনোভাবে টিকে নেই? অতীতকে জানাটা আসলে হয়তো বর্তমানকে নতুন করে দেখারই একটা পথ খুলে দেয়।